আমার নাম রোহন, আর আমি একটা সরকারি ব্যাংকে চাকরি করি। আমার বিয়ে ২ বছর আগেই হয়ে গেছিল। আমার বউ রূপালী খুবই সুন্দরী আর আকর্ষণীয়, যে এখন মা হতে চলেছে। এই মুহূর্তটা আমাদের জীবনের খুবই সুখের একটা সময়। রূপালীর ৬ মাস চলছিল, আর আমরা দুজন যে আসতে চলেছে তাকে নিয়ে খুব উৎসাহিত ছিলাম। এই সময় এমন একটা ঘটনা ঘটল, যা আমাদের জীবনকে কিছুটা বদলে দেয়। আমার চাকরিতে ট্রান্সফারের অর্ডার এসে গেছিল, আর আমাকে অন্য শহরে ট্রান্সফার করা হয়েছিল। এই ঘটনা আমাকে একটা নতুন চ্যালেঞ্জে ফেলে দিল। রূপালীর স্বাস্থ্য আর দেখাশোনা আমার প্রথম প্রায়োরিটি ছিল। তাই আমার অনুভব হলো যে এই সময় ওকে একা ছাড়া উচিত হবে না, কেননা গর্ভাবস্থায় সব সময় দেখভাল আর সমর্থনের প্রয়োজন। এই সমস্যার সমাধান খোঁজার জন্য আমি রূপালীর বাবা মাকে ডাকলাম, আর তাদেরকে পুরো ঘটনা ডিটেলসে বোঝালাম। তাদেরকে বললাম যে আমার ট্রান্সফার অন্য শহরে হয়েছে, যেখানে এই মুহূর্তে আমি রূপালীর দেখভাল ঠিকভাবে করতে পারবো না। আমি তাদেরকে অনুরোধ করলাম যে রূপালীকে আপনারা আপনাদের সাথে নিয়ে যান, যাতে ও বাবার বাড়িতে নিজের মায়ের সঙ্গে সুরক্ষিত আর আরামে থাকতে পারে। রূপালীর বাবা মা আমার অবস্থার কথা বুঝতে পারলেন, আর তাড়াতাড়ি করে রাজি হয়ে রূপালীকে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে গর্ভাবস্থার এই গুরুত্বপূর্ণ সময়ে ও নিশ্চিন্ত থাকতে পারে। এই সিদ্ধান্ত আমাকে কিছুটা নিশ্চিন্ত করল, কেননা আমার বিশ্বাস ছিল যে আমার বউ নিজের পরিবারের কাছে খুশি আর সুরক্ষিত থাকবে। যখন আমার বউ রূপালী বাবার বাড়িতে চলে গেল, তখন বাড়িতে একা থাকা আমার জন্য একটা নতুন সমস্যা হয়ে গেল। এখন খাবার বানানো, বাড়ির সমস্ত কাজ, বাজারের দায়িত্ব আমাকেই সামলাতে হতো। যেহেতু আমি অফিসের কাজে ব্যস্ত থাকতাম, তাই এই সমস্ত কাজ নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। যেহেতু কিছুদিন আগেই চাকরিতে আমার প্রমোশন হয়েছিল, তাই আমার বেতনও বেড়ে গেছিল। এই কারণে আমি ভাবলাম, এখন ভালোভাবে জীবন কাটানোর জন্য আমার একটা নতুন ফ্ল্যাটে শিফট হওয়া উচিত। তাই নিজেদের জন্য একটা নতুন আরামদায়ক ফ্ল্যাট পছন্দ করলাম, আর সেখানেই থাকতে লাগলাম। যে শহরে আমার ট্রান্সফার হয়েছিল, সেখানে আমার এক দুঃসম্পর্কের মামি আর তার মেয়েও থাকত। কিছুদিন আগেই একটা দুর্ঘটনাতে আমার মামার মৃত্যু হয়ে যায়। এই কারণে এখন বাড়িতে মামি আর তার মেয়েই থাকত। যখন মামি জানতে পারল যে আমি ট্রান্সফার হয়ে তাদের শহরে এসেছি, তখন একদিন সে আমার সঙ্গে দেখা করতে আমার ফ্ল্যাটে এলো। মামি এসেই আমাকে জিজ্ঞেস করল, রোহন, তোমার বউ কোথায়? সে তোমার সাথে কেন আসেনি? আমি তাকে ব্যাপারটা বোঝানোর জন্য বললাম, মামি, রূপালীর ৮ মাস চলছে। এই অবস্থায় ওকে একলা বাড়ি ছেড়ে অফিসে যাওয়া ঠিক হবে না বলে আমি ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেখানে ওর বাবা মা ঠিকভাবে ওর দেখাশোনা করতে পারবে। মামি ধ্যান দিয়ে আমার কথা শুনল, আর তারপরে হেসে বলল, তাহলে রোহন, এখন তুমি একলা। তাহলে তো বাড়ির কাজ আর খাবার রান্না করা তোমার জন্য খুবই সমস্যাজনক। আমি ভাবলাম, কাজের চাপ তো আগে থেকেই খুব বেশি, তার উপরে এখন যদি বাড়ির কাজও নিজেকেই করতে হয়, তাহলে সমস্যা আরও বেড়ে যাবে। এই কারণে মামিকে বললাম, ভাবছি কোনো কাজের মেয়েকে রাখবো, এতে আমার বাড়ির কাজ সহজ হবে। মামি তাড়াতাড়ি করে জবাব দিলেন, কাজের মেয়ে রাখার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। যতদিন অবধি তোমার বউ ফিরে না আসে, আমি তোমার সাহায্য করে দেব। তোমার কাজের মেয়ে রাখার কোনো দরকার হবে না। মামির এই প্রপোজ শুনে আমি কিছুটা নিশ্চিন্ত অনুভব করলাম, আর আমি মনে মনে ভেবে নিলাম, যদি মামি আমার সাহায্য করে, তাহলে নিজের কাজ আর বাড়ির কাজের মধ্যে তালমেল বসাতে সহজ হবে। তাই সঙ্গে সঙ্গে মনে মনে সিদ্ধান্ত করে নিলাম যে মামিকে তার সময় আর কষ্টের জন্য কিছু টাকা দিয়ে দেব, যাতে তার এটা অনুভব হয় যে আমি তার সাহায্যের সম্মান করি। পরের দিন যখন আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, সেই সময় মামি আমার বাড়িতে একটা খবর দিতে এলো। সে বলল, রোহন, আমাকে কিছুদিনের জন্য মায়ের কাছে যেতে হবে। সে খুব অসুস্থ, তাই তার দেখাশোনা করতে হবে। আমি মনে প্রাণে তোমার সাহায্য করতে চাইতাম, কিন্তু আমাকে এই মুহূর্তে সেখানে যেতেই হবে। আমি তার সমস্যা বুঝলাম, আর বললাম, মামি, তুমি চিন্তা করো না, পরিবারের দেখাশোনা সবার আগে, আমি এখানে ম্যানেজ করে নেব। মামি কিছুটা শান্তির শ্বাস নিয়ে বললেন, রোহন, তোমার বাড়ি আর কাজের মধ্যে যাতে সমস্যা না হয়, সেই কারণে আমি অঙ্কিতাকে তোমার সাহায্যের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ও তোমার জন্য খাবার রান্না করে দেবে, আর বাড়ির সমস্ত কাজেও সাহায্য করবে। অঙ্কিতা আমার মামার মেয়ে। মামার মৃত্যুর পরে বাড়িতে মামি আর ও দুজনেই থাকত। আমি মামির প্রস্তাব নিশ্চিন্তে স্বীকার করে বললাম, ঠিক আছে মামি, এতে আমার অনেক উপকার হবে। সেই দিন রবিবার ছিল, তাই আমি বাড়িতেই আরাম করে ঘুমাচ্ছিলাম। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে আমি আমার জন্য চা বানালাম, আর ফ্ল্যাটের কিছু কাজ সারলাম। দুপুরবেলার দিকে হঠাৎই দরজায় ঘণ্টা বাজল। আমি ভাবতে লাগলাম, এই সময় আবার কি হতে পারে।
দরজার দিকে এগিয়ে যখন দরজা খুললাম, তখন আমি কিছু সময়ের জন্য চোখের পলক ফেলতে ভুলে গেলাম, কেননা সামনে দাঁড়ানো মেয়েটা খুবই সুন্দরী আর আকর্ষণীয় ছিল। ওর চোখে সারল্য আর মুখে একটা মিষ্টি হাসি লেগেছিল। আমি ওকে দেখলাম আর কিছু সময়ের জন্য হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, কেননা আমি ভাবতেই পারিনি যে অঙ্কিতা এতটা সুন্দরীও হতে পারে। ও মুখে একটা হালকা হাসি এনে বলল, রোহন দাদা, আমি অঙ্কিতা। মা আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি আপনার সাহায্য করতে পারি। ওর আওয়াজে একটা ন্যাচারাল আত্মবিশ্বাস ছিল। আমি তাড়াতাড়ি নিজের হুঁশ ফিরে পেলাম আর হেসে জবাব দিলাম, আরে অঙ্কিতা, ভেতরে এসো। তোমার মা বলেছিল যে তুমি আসতে চলেছ। অঙ্কিতা ভেতরে এসে আস্তে আস্তে বলল, মা বলেছিল যে আপনার ঘরের আর অফিসের কাজে অসুবিধা হচ্ছে, তাই আমাকে আপনার সাহায্য করার জন্য পাঠিয়েছে। আমি ওকে বসার জন্য বললাম আর চা অফার করলাম। ও হাসি মুখে বলল, না দাদা, আমি চা খাই না। প্রথমে আমাকে বলো তুমি কি খেতে পছন্দ করো, আমি তোমার পছন্দের খাবার বানাবো। ওর কথা শুনে আমি হাসলাম আর মনে মনে অনুভব করলাম যে ওর এখানে আসায় আমার বাড়ির পরিবেশ কিছুটা বদলাতে চলেছে। আমি আর কিছুই বলিনি। অঙ্কিতা নিজে থেকেই বাড়ির কাজ করতে শুরু করে দিল। ও খুব সহজে আর আত্মবিশ্বাসের সাথে সমস্ত কাজ শেষ করছিল, আর আমি ওকে চুপচাপ দেখে যাচ্ছিলাম। ওর প্রতিটা নাড়াচাড়াতে একটা আলাদাই আকর্ষণ ছিল। ওর রূপ আর ব্যক্তিত্ব এতটা প্রভাবশালী ছিল যে আমি আমার চোখ ওর উপর থেকে সরাতেই পারছিলাম না। আমার বউ রূপালীর থেকে অঙ্কিতা অনেক বেশি সুন্দরী। আমি এত সুন্দরী মেয়ে আগে কখনোই দেখিনি। ওর খেয়ালই বারবার আমার মাথায় আসছিল, আর আমি ভাবতে লাগলাম, এত সুন্দরী মেয়ে হয়েও ওকে এখানে আমার কাজ করতে হচ্ছে। আমার এই জিনিসটার উপরে রাগ হচ্ছিল যে মামি অঙ্কিতাকে কিভাবে এই ধরনের কাজ করার জন্য পাঠাতে পারে। অঙ্কিতা হালকা আর ছোট কাপড় পরেছিল, যেটা হয়তো বাড়িতে কাজ করার জন্য সঠিক ছিল, কিন্তু আমার মনে এই খেয়াল হলো যে কখনো কি কোনো মা নিজের মেয়েকে এই রকম কাপড় পরতে দিতে পারে। এছাড়াও আমি ভাবতে লাগলাম যে অঙ্কিতার বয়স তো বিয়ের মতো হয়ে গেছে, কিন্তু মামি এখনও ওর বিয়ে কেন দেয়নি। এই সমস্ত প্রশ্ন আমার মনে বারবার উঠছিল। তাই শেষ পর্যন্ত আমি ওকে সোজাসুজি জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিলাম। অঙ্কিতা যখন ঘরের মধ্যে কাজ করছিল, তখন আমি ধীর গলায় জিজ্ঞেস করলাম, অঙ্কিতা, তুমি এখন অব্দি বিয়ে করনি কেন? ও কিছুটা থেমে আমার দিকে দেখল, আর ওর মুখের উপরে একটা হালকা উদাস ভাব ফুটে উঠল। এরপরে ও বলল, রোহন দাদা, বাবার মৃত্যুর পরে মায়ের উপরে বাড়ির সমস্ত দায়িত্ব এসে যায়। তাকে একা সমস্ত কিছু সামলাতে হয়। এই পরিস্থিতিতে আমার বিয়ের ব্যাপারে চিন্তা করার মতো সময় আর অবস্থা কোনোটাই মায়ের ছিল না। ওর গলায় একটা গভীর কষ্ট ছিল, যেটা শুনে আমার অনুভব হলো যে অঙ্কিতাদের জীবন কতটা অসুবিধার মধ্যে কেটেছে। আমি ওকে বুঝিয়ে বললাম, এটা সত্যি যে মামি একলা অনেক কিছু সামলেছে, কিন্তু অঙ্কিতা, তুমি এত বুদ্ধিমান আর সুন্দরী, তোমার জন্য কোনো ভালো সম্বন্ধ সহজেই পেতে পারত। তোমার ভবিষ্যতের ব্যাপারেও মামির চিন্তা করা উচিত ছিল। অঙ্কিতা হালকা হাসল আর জবাব দিল, মা আমার বিয়ের ব্যাপারে অবশ্যই চিন্তাভাবনা করেছে, কিন্তু এখন অবধি এরকম কাউকে পাওয়া যায়নি যাকে মা আর আমি দুজনেই স্বীকার করতে পারি। ওর কথা শুনে আমি ওর জ্ঞান বুদ্ধি সম্পর্কে আরও বেশি করে বুঝতে পারলাম। আমি অনুভব করলাম যে অঙ্কিতা শুধু সুন্দরীই ছিল না, বরং নিজের পরিবারের প্রতি খুব দায়িত্বশীল ছিল। এখন অঙ্কিতা প্রতিদিন আমার বাড়িতে আসতে লাগলো। শুরুর দিকে ও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত, আর নিজের দায়িত্ব খুব সততা আর হৃদয় দিয়ে পূরণ করত। কিন্তু কিছুদিন পরে আমি অনুভব করলাম যে অঙ্কিতার ব্যবহার ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ও নিজের কাজ খুব ধ্যান দিয়ে করত, সমস্ত ছোটখাটো ব্যাপারেও খেয়াল রাখত, আর আমার জন্য সমস্ত জিনিস একদম পারফেক্ট বানানোর চেষ্টা করত। একদিন যখন আমরা কথা বলছিলাম, হঠাৎ করেই ও আমার বউয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে দিল। ও আমার বউয়ের ব্যবহার, পছন্দ অপছন্দ আর আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে চাইল। ওর আমার বউয়ের ব্যাপারে সবকিছু জানতে চাওয়ার আগ্রহ দেখে আমি কিছুটা অবাক ছিলাম, কিন্তু তারপরেও আমি ওকে সবকিছু বলে দিলাম। আমি ভাবলাম হয়তো ও সামান্য জিজ্ঞাসার জন্য জিজ্ঞেস করছে, কিন্তু যখন আমি ওকে বললাম যে আমার বউ কয়েক মাস অব্দি আসবে না, তখন ওর মধ্যে একটা আনন্দ আর খুশির প্রতিক্রিয়া দেখা গেল। ওর এই খুশি আমাকে কিছুটা হতবাক করে দিয়েছিল। আমি ভাবলাম হয়তো এটা সামান্য প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু ধীরে ধীরে ওর ব্যবহার খুব বেশি অদ্ভুত লাগতে লাগলো। এখন অঙ্কিতা আমার জন্য প্রতিদিন আলাদা আলাদা প্রকারের সুস্বাদু খাবার বানাতে লাগলো। ও প্রতিবার নতুন কিছু বানানোর চেষ্টা করত, আর এটা অবশ্যই নিশ্চিত করত যে সেটা আমার পছন্দের হবে। শুরুতে আমি ভাবলাম এটাই ওর কাজ, আর ও এই জিনিসটা দায়িত্বের সাথে পূরণ করছে।
কিন্তু তারপরে আমি দেখলাম এটা শুধু খাবার বানানোতেই সীমাবদ্ধ ছিল না, বরং ও আমার পছন্দের ড্রেস পরতেও শুরু করে দিয়েছিল। এসব দেখে আমার অদ্ভুত লাগতে শুরু করলে একদিন আমি ওকে বললাম, অঙ্কিতা, তোমাকে যে কাজ করার জন্য বলা হয়েছে ব্যাস সেটাই করো, বেশি কিছু করার দরকার নেই। কিন্তু আমার কথার কোনো প্রভাব ওর উপরে পড়ল না। যদিও ও আমার জিনিসপত্র গুছিয়ে রাখত, আমার কাপড় বের করে রাখত, এমনকি আমার বিশ্রামেরও ধ্যান রাখতে শুরু করেছিল, কিন্তু ওর এই ব্যবহার আমাকে অসহায় করে দিল। আমি বুঝতে পারছিলাম না যে ও এইরকম কেন করছে। ওর ব্যবহারে এক ধরনের আলাদা ভাব ফুটে উঠতে শুরু করেছিল, যেটা আমাকে অদ্ভুত ধরনের এক টেনশনে ফেলে দিয়েছিল। আমার বাড়িতে ওর আসা 10 দিন হয়ে গেছিল, তাই আমি একদিন জিজ্ঞেস করলাম, অঙ্কিতা, তোমার মা কবে আসবে? তখন ও বলল, রোহন দাদা, দিদিমার শরীর এখনো ঠিক হয়নি, এই কারণে মা আরও কিছুদিন গ্রামে থাকবে। এখন অঙ্কিতার কাপড় চোপড়েও একটা বড় পরিবর্তন আসতে শুরু করেছে। ও শাড়ি পরতে শুরু করেছিল, আর শাড়িতে ওকে আরও বেশি আকর্ষণীয় লাগত। ওকে কোনো ফিল্মের হিরোইনের থেকে কম মনে হতো না। ওর চালচলন ও সৌন্দর্য পুরো এরিয়াকে মোহিত করে দিয়েছিল। ও নিজের চুলে ফুল লাগাতে শুরু করেছিল। ফুলের মিষ্টি সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ত। ও যখন আমার পাশ দিয়ে যেত, তখন সেই সুগন্ধ আমার মনকে মোহিত করে দিত। প্রতিবার যখন আমি ওর দিকে তাকিয়ে দেখতাম, তখন হঠাৎ করেই আমার বউয়ের কথা আমার মনে ফুটে উঠত। এখন আমার এরকম মনে হতে শুরু করেছে যে অঙ্কিতা জেনে বুঝেই আমার বউয়ের মতো হওয়ার চেষ্টা করছে, কেননা ও আমার বউয়ের ব্যাপারে সবকিছুই আমার থেকে শুনে নিজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করছিল। ওর ব্যবহার আর ড্রেস আপ ধীরে ধীরে সেই দিকে ইশারা করছিল। যখনই আমি অঙ্কিতাকে এই রূপে দেখতাম, তখনই আমার বউয়ের কথা খুব মনে পড়ত, আর একটা অদ্ভুত দুনমনা আমার মনে উপস্থিত হয়ে যেত। আমার এরকম মনে হতো যে আমি ওকে বুকে জড়িয়ে নিই আর সেই মুহূর্তকে নিজের হৃদয়ে গেঁথে নেই। অঙ্কিতার এই বদলানো ব্যবহার আর আন্দাজ আমাকে আরও দুনমনায় ফেলে দিচ্ছিল। ও কখনো আমার বউয়ের মতো সেজে আমার সামনে আসতো, তো কখনো একদম আলাদা রূপে। আমি বুঝতে পারছিলাম না যে ও কেন এরকম করছে, আর ওর এই বদলানোর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে। একদিন আমি ওকে বললাম, এরপর থেকে তুমি ফুল ড্রেস পরবে, শর্ট ড্রেস পরবে না, কেননা শর্ট ড্রেসে তোমাকে দেখে আমার অদ্ভুত মনে হয়। একে তো বাড়িতে আমি একলা পুরুষ, তার উপরে অঙ্কিতা সুন্দরী আর যুবতী। যদি কোনো সুন্দরী মেয়ে বারবার আপনার সামনে শর্ট ড্রেসে চলে আসে, তাহলে যে কোনো পুরুষই আকর্ষিত হতে পারে। অঙ্কিতা একটা যুবতী মেয়ে হওয়ার পরেও ও একদমই লজ্জা পেত না। এরপরে একদিন এমন হলো, যেটা আমার পুরো জীবনকে একদম নাড়িয়ে রেখে দিল। এই ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমার বিশ্বাস হচ্ছিল না এইসব আমার সাথে হয়েছে। সেই দিন অঙ্কিতা প্রতিদিনের মতো ঘরের সমস্ত কাজ শেষ করে যখন বাড়ি যাওয়ার গোছগাছ করছিল, তখন হঠাৎ করে খুব জোরে বৃষ্টি হতে শুরু হয়ে গেল। আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টি এত জোরে হচ্ছিল যে বাইরে বেরোনো অসম্ভব ছিল। অঙ্কিতা উৎসুক হয়ে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছিল। আমি ওর অস্বস্তি অনুভব করতে পারতাম, তাই ওকে বললাম, অঙ্কিতা, এত প্রচণ্ড বৃষ্টিতে তুমি বাইরে যাবে কিভাবে? মামিও গ্রামে গিয়েছে, আর তোমাদের বাড়িতেও কেউ নেই, তাই আজকে রাত এখানেই থেকে যাও। সকালবেলা যখন বৃষ্টি থামবে তখন চলে যেও। প্রথমে তো ও কিছুটা দ্বিধায় পড়ে গেল, তারপরে ও আমার কথা মেনে নিয়ে বলল, ঠিক আছে রোহন দাদা, যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আজকে রাতে আমি এখানেই থেকে যাচ্ছি। অঙ্কিতা সেই রাতের জন্য খাবার বানালো। তারপরে আমরা দুজন একসাথে বসে খাবার খেলাম। এটা প্রথমবার যখন আমরা একসাথে এত সহজভাবে সময় কাটালাম। খাবার খাওয়ার পরে আমি নিজের ঘরে চলে গেলাম আর টিভি দেখতে লাগলাম। আমি অঙ্কিতাকে বললাম, তুমি বারান্দায় সোফার উপরে ঘুমিয়ে যাও, সেটাই তোমার জন্য আরামদায়ক হবে। অঙ্কিতা সারাদিনের কাজের কারণে খুব ক্লান্ত ছিল। ও কিছু সময় এদিক ওদিকের জিনিসপত্র ঠিক করল, আর তারপরে সোফার উপরে ঘুমিয়ে গেল। ক্লান্তির কারণে ও কিছু সময়ের মধ্যেই গভীর ঘুমিয়ে ঘুমিয়ে গেল, আর আমি নিজের ঘরে টিভি দেখতে থাকলাম। রাত প্রায় 12টার দিকে হঠাৎ করে আমার তৃষ্ণা লাগলো, তাই আমি জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘর থেকে ফিরে আসার সময় আমার নজর অঙ্কিতার উপরে পড়ল। ও সোফার উপরে গভীর ঘুমে ঘুমিয়েছিল। রাতের হালকা আলোতে ওর চেহারা খুব শান্তশিষ্ট আর সুন্দর লাগছিল। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া ওর চুলের সাথে খেলছিল, আর ওর চুল বারবার ওর গালের উপরে এসে পড়ছিল। ও ঘুমের মধ্যে বারবার নিজের চুল ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু চুলগুলো আবার ওর মুখের উপরে এসে যেত। ওর এই সামান্য চিন্তা আর সারল্য আমার ভেতর অব্দি ছুঁয়ে গেল, আর আমি ওর দিকে আরও আকর্ষিত হতে লাগলাম। ধীরে ধীরে আমি ওর কাছে পৌঁছে গেলাম, আর ওর সামনে নিচে বসে গেলাম।
আমি ওর গালের উপরে আসা চুলগুলোকে ঠিক করার জন্য যখন হাত বাড়ালাম, তখনই হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর অঙ্কিতা ভয় পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। অঙ্কিতা ঘুমের মধ্যে ছিল, কিন্তু আমার স্পর্শ পেয়ে ও পুরোদমে জেগে উঠল। ওর এই স্পর্শ আমার খুব ভালো লাগছিল, আর আমিও ওকে বুকে জড়িয়ে নিলাম। ও আরও বেশি করে আমার সঙ্গে চিপকে গেল, আর আমরা একে অপরকে বুকে জড়িয়ে নিজেদের ভুলতে শুরু করে দিলাম। কিছু সময় পরে বৃষ্টি থেমে গেল, আর আমরা একে অপরের কোলেই ঘুমিয়ে গেলাম। পরের সকালে যখন আমার চোখ খুলল, তখন আমি বুঝতে পারছিলাম না যে এই অবস্থায় আমার কি করা উচিত। আমি তাড়াতাড়ি করে অঙ্কিতাকে আমার কাছ থেকে সরিয়ে দিলাম আর নিজের ঘরে চলে এলাম। আমার চোখে আমার বউয়ের মুখ ভেসে উঠছিল। যদি ও এইসব কিছু জেনে যায়, তাহলে নিশ্চিত ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই আমি আমার হবু বাচ্চাকে হারানোর ভয় পাচ্ছিলাম। আমি বারবার ভাবছিলাম, যদি আমার পরিবারের লোকেরা এসব জেনে যায়, তাহলে তারা আমার ব্যাপারে কি ভাববে? তাদের চোখে আমার কি সম্মান থাকবে? এই চিন্তা আমার মাথা ভারী করে দিয়েছিল। আমি চিন্তায় পড়ে গেছিলাম, আর আমার মনে একটা অদ্ভুত ধরনের বোঝা অনুভব হচ্ছিল। তখনই হঠাৎ আমার ঘরের দরজা খুলল, আর আমি দেখলাম অঙ্কিতা ভিতরে আসছে। ও স্নান করে নিয়েছিল, আর ওর মুখের উপরে একটা হালকা লাজুক ভাব আর গম্ভীর্য ছিল। ও ধীরে করে মাথা নিচু করল আর বলল, রোহন, রাতের বেলা যা কিছু হয়েছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। ওর এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে একটা অপরাধবোধ জেগে উঠল, আর আমি তাড়াতাড়ি করে বললাম, অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দাও। আমার দ্বারা যে ভুল হয়েছে। অঙ্কিতা আমার কথা সেখানেই থামিয়ে দিল আর বলল, থামো রোহন, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ভুল তোমার নয়, আমার ছিল। কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। অঙ্কিতা নিজের কথা এগিয়ে নিয়ে বলল, যেদিন থেকে আমি তোমার বাড়িতে এসেছি, আমি দেখেছি যে তুমি আমাকে কখনোই খারাপ নজরে দেখোনি। তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি পছন্দ এসেছিল। ও আরও বলল, তুমি আমাকে শর্ট ড্রেস পরতে নিষেধ করে ফুল ড্রেস পরার জন্য বলেছিলে। যদিও এই কথাটা আমার মায়ের বলা উচিত ছিল, কিন্তু তুমি বলেছিলে। তোমার এই ব্যবহার বলে যে তুমি কত ভালো আর সৎ মানুষ। অঙ্কিতা কিছুটা থেমে তারপরে আবার বলল, রোহন, আমি তোমার সাথে এক ঘরেই ছিলাম। আমি তোমার দুঃসম্পর্কের মামাতো বোন। তারপরেও তুমি কখনোই আমার সুযোগ উঠানোর চেষ্টা করনি। কিন্তু আমি তোমার বউয়ের ভাগ্য দেখে জ্বলতে শুরু করেছিলাম। ওর এই কথা শুনে আমি চমকে উঠেছিলাম। ও গভীর শ্বাস নিয়ে আরও বলল, তোমার বউয়ের ভাগ্য দেখে আমার জ্বলন অনুভব হচ্ছিল, কেননা সে তোমার মতো সৎ আর বুদ্ধিমান স্বামী পেয়েছে। এই কারণে আমি তোমার বউয়ের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করতাম, আর ওর মতো হওয়ার চেষ্টা করতাম। অঙ্কিতা আরও বলল, আমি শাড়ি পরতে শুরু করেছিলাম, খোপায় ফুল লাগালাম। এই সব কিছু আমি তোমাকে আকর্ষিত করার জন্য করেছিলাম। কিন্তু তারপরেও তুমি আমার দিকে ধ্যান দাওনি। তুমি সবসময় নিজের সীমার মধ্যেই থাকতে। ও আরও বলল, সত্যি বলছি রোহন, আমি আজ অব্দি তোমার মতো সৎ মানুষ কখনোই দেখিনি। তুমি আমাকে এটা শিখিয়েছ যে ভালো মানুষ তারাই হয় যারা সমস্ত পরিস্থিতিতে নিজের চরিত্র ঠিক রাখতে পারে। ওর চেহারাতে হালকা হাসি আর ওর চোখে সততা ছিল। ওর সমস্ত কথা শোনার পরে আমি নিশ্চুপ হয়ে গেলাম। ওর কথায় আমার মনে অনেক ভাবনা জাগিয়ে দিয়েছিল। আমার মন আর মস্তিষ্কে একটা জিনিস স্পষ্ট ছিল যে এই সব কিছু শেষ হওয়া উচিত। তাই কিছু সময় পরে আমি ধীর গলায় বললাম, অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দাও। যা কিছু হয়েছে সেটা আমার ভুল ছিল। কিন্তু এখন আমি চাই তুমি এই সব কিছু ভুলে নিজের লাইফে এগিয়ে যাও। তোমার সাহায্যের জন্য যত টাকা চাও আমি দিতে রাজি আছি, কিন্তু কাল থেকে তুমি আমার বাড়িতে আর এসো না। আমার এই কথা শুনে অঙ্কিতা নিজের মাথা তুলে আমার দিকে দেখল। ওর চোখে কোনো রাগ বা ক্ষোভ ছিল না। শান্ত স্বরে ও জবাব দিল, রোহন, আমার টাকার দরকার নেই। যা কিছু হয়েছে সেটা আমাদের মধ্যেই থাকবে। আমি এই ব্যাপারে তোমার বউকে কখনোই কিছু বলবো না। আমি তোমার সংসার নষ্ট হতে দেব না। যা কিছু হয়েছে তার জন্য আমিও ততটাই দায়ী যতটা তুমি। তাই এই সব এখানেই শেষ হওয়া উচিত। তুমি নিশ্চিন্তে থাকো রোহন। এটা বলে অঙ্কিতা উঠল আর ধীরে ধীরে নিজের বাড়িতে চলে গেল। আমি ওকে যেতে দেখতে থেকে গেলাম। সেই দিনের পরে ও আমার বাড়িতে আসা বন্ধ করে দিল। এভাবেই কিছুদিন কেটে গেল। তারপরে একদিন হঠাৎ করে আমার কাছে ফোন এলো। ফোন তুলতেই আমার বউ আনন্দের সাথে বলল, রোহন, তুমি বাবা হয়ে গেছো। এই খবর শুনে আমার চোখ খুশিতে ভরে উঠেছিল। আমি সেই মুহূর্তে নিজের সমস্ত দুঃখ আর অপরাধবোধ ভুলে গেলাম। কয়েকদিন পর আমার বউ বাড়িতে এসে গেল। এখন আমি আমার বউ আর ছেলের সাথে একটা শান্তির জীবন কাটাতে শুরু করেছি। একদিন আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তখনই হঠাৎ দরজায় ঘণ্টা বাজল। আমি ভাবলাম হয়তো কোনো ডেলিভারি বয় বা প্রতিবেশী, কিন্তু দরজা খুলে দেখলাম দরজার বাইরে একটা গিফট রাখা আছে। আমি কিছুটা অবাক হয়ে চতুর্দিকে তাকালাম,
কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না। তাই আমি সেই গিফট উঠিয়ে বাড়ির ভেতরে নিয়ে এলাম। এটা খুব সুন্দর করে প্যাক করা ছিল। উৎসুক হয়ে আমি ধীরে ধীরে গিফটটা খুলতে শুরু করলাম। গিফটের ভেতরে ছোট বাচ্চার জন্য অনেকগুলো জিনিস রাখা ছিল। ছোট কাপড়, খেলনা আর একটা ফুলের তোড়া। ফুলের তোড়া দেখেই আমার হৃদয় ধুকধুক করে উঠল। আর আমি খুব তাড়াতাড়ি বুঝে গেলাম যে এই গিফট অঙ্কিতা পাঠিয়েছে। তখনই আমার হৌ এসে আমাকে জিজ্ঞেস করল, এই গিফট কে দিয়েছে? আমি ওকে কিছুই বলিনি। ব্যাস গিফটের মধ্যে রাখা জিনিসপত্র গভীরভাবে দেখতে থাকলাম। তখনই আমার নজর গিফটের উপরে রাখা একটা চিঠির উপরে পড়ল। ও আমার ছেলের জন্য শুভকামনা লিখেছিল, কিন্তু চিঠির উপরে কারো নাম ছিল না। আমি আমার বউকে বললাম, মনে হয় কেউ আমাদের ছেলের জন্য এই উপহার রেখে গেছে, হয়তো কোনো পরিচিত হবে। আমার বউ এটাকে সামান্য ব্যাপার ভেবে মাথা নাড়িয়ে দিল, আর ও কিছু বলতে যাচ্ছিল। তখনই আমাদের বাচ্চা কান্না করতে লাগলো। রূপালী সঙ্গে সঙ্গে বাচ্চার কাছে দৌড়ে গেল আর এই সব কিছু ভুলে গেল। সেই দিনের পরে অঙ্কিতাকে আমি কখনোই দেখতে পাইনি। ও যে প্রতিজ্ঞা করেছিল সেটা সম্পূর্ণরূপে পূরণ করেছিল। ও আমার জীবন থেকে এমনভাবে চলে গেছিল যেন আমার জীবনে কখনো আসেইনি। আমরা স্বামী স্ত্রী নিজের ছেলের সাথে এখন খুব শান্তির জীবন কাটাচ্ছি। অঙ্কিতার গিফট আর সেই চিঠি আমার জন্য এমন একটা স্মৃতি হয়েছিল, যেটা আমাকে সবসময় মনে করাতো যে সঠিক নির্ণয় আর ত্যাগেই সম্পর্ককে সুন্দরভাবে টিকিয়ে রাখা যায়। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।